আগামী কয়েকটা ক্লাস মোটামুটি আমাদের সিঙ্গেল ফেজ এসি সার্কিটের বিভিন্ন টপিকের হচ্ছে আমরা ম্যাথ প্র্যাকটিস করব। এর পরে গিয়ে হচ্ছে কোশ্চেন সলভিং, তারপরে আমরা থ্রি ফেজের দিকে মুভ করব। দেখেন, এখানে হচ্ছে আমাদের ওয়েভ রিলেটেড আসলে খুব বেশি যে প্রয়োজন আছে এরকম না। এখান থেকে প্রশ্ন খুব কমই আসে, তবে কনসেপ্ট বোঝার জন্য এটা খুবই জরুরি। বিশেষ করে ফেজরের যে কনসেপ্ট, এটা কিন্তু আপনার পাওয়ার সিস্টেম বলেন, মেশিন বলেন, মানে এক কথায় এসি যেখানে আছে সব জায়গায় লাগবে। আর এটা যদি ভালো করে না বুঝেন তাহলে কিন্তু এসি সার্কিটের ম্যাথ সে যেখানকারই হোক না কেন সলভ করতে অনেক কষ্ট হয়ে যাবে, অথবা দেখা যাচ্ছে যে কিছুটা মুখস্থ টাইপই করা লাগবে। ওইটা নিয়ে টুকটাক একটু আলোচনা করব, দেন আমরা হচ্ছে মূল ম্যাথের দিকে যাব, যেগুলো পরীক্ষাতে বেশি আসে, মানে ডিরেক্ট বেশি আসে। এগুলো হয়তো ডিরেক্ট আসে না, কিন্তু এটার কনসেপ্ট আমাদের সবসময় কাজে লাগে। তো এখানে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে এরকম, যে একটা ইএমএফ এর কথা বলা আছে ই নট, যেটা টাইম ডোমেইন সমীকরণ দেওয়া আছে, ইজ ইমপ্রেসড অন দ্য ইম্পিডেন্স কয়েল হ্যাভিং এ রেজিস্ট্যান্স এত, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এত। তার মানে একটা হচ্ছে লোড, সেটা হচ্ছে ইন্ডাকটিভ টাইপ লোড, যার ইন্ডাকটেন্স দেওয়া আছে এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে, এবং এই সিস্টেমের ফ্রিকোয়েন্সি বলে দিছে কত। আচ্ছা সরি, সিস্টেমের ফ্রিকোয়েন্সি তো এখানে আমরা দেখতে পাচ্ছি, তবে প্রশ্নে বলে দিছে যে এই রিঅ্যাকটেন্স যেটা দেওয়া ইন্ডাক্টরের, সেই সরি রিঅ্যাকটেন্স তো না, আচ্ছা হ্যাঁ রিঅ্যাকটেন্স, রিঅ্যাকটেন্স যেটা দেওয়া সেটা কোন সিচুয়েশনে পাইছে, 25 হার্জের সিচুয়েশনে পাইছে। কিন্তু আমাদের এখানে তো 25 হার্জ নাও থাকতে পারে, দেখতে হবে অ্যাকচুয়ালি কত হয়, ষাট সেটার জন্য হার্টজ কিন্তু সেটা। চেঞ্জ করে নিতে হবে। কারণ কি আমরা জানি যে ইন্ডাকটেন্স এটা কিন্তু একটা ধর্ম, রিঅ্যাকটেন্স এটা একটা ধর্ম, তবে ইন্ডাকটেন্স কোনো একটা জিনিসের ফিক্সড ধর্ম। মানে যাই কিছু হয়ে যাক না কেন, একটা নির্দিষ্ট জিনিসের জন্য নরমালি আইডিয়ালি ইন্ডাকটেন্সটা ফিক্স থাকে, কিন্তু রিঅ্যাকটেন্স এইটা আবার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। একই ইন্ডাকটিভ বা ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সের জন্য আলাদা আলাদা কিন্তু রিঅ্যাকটেন্স পাইতে পারি যদি আমরা ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা করি। মানে যেহেতু এখানে আমাদের রিঅ্যাকটেন্স নিয়ে কাজ করতে হবে, ফ্রিকোয়েন্সি যে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের এটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে, তাহলে সেটা আমরা একটু আগে করি। তার আগে দেখি যে এইখানকার যে আলোচনা বলা আছে সেটা আসলে সার্কিটটা কেমন। প্রথম কথা, আপনার যেই ডিটেলস আলোচনা থাকবে ওইটাকে আপনার মতো করে সার্কিট ডিজাইন করবেন। এইটা করলে দেখবেন ম্যাথ হাফ কমপ্লিট হয়ে যাবে, বাকিটুকু আমরা আমাদের লজিক দিয়ে ক্যালকুলেশন করবো। তাহলে এখানে সিম্পল একটা সার্কিট, যে কি একটা ইন্ডাকটিভ লোড আছে, সেই রোডের একটা রেজিস্ট্যান্স আছে, একটা রিঅ্যাকট্যান্স আছে, এই হচ্ছে কাহিনী শেষ। এখানে একটা ভোল্টেজ দিচ্ছি, অবশ্যই এসি। এটা কত, এটা হচ্ছে আমাদের এই যে ই নট অফ টি। এই হচ্ছে মোটামুটি আমাদের সার্কিট। এবার একটু খেয়াল করেন, 4 ওহম এটা ফিক্সড, কারণ রেজিস্ট্যান্স আবার কোনো ফ্রিকোয়েন্সি টিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। তো 25 হার্জের জন্য আসছে 1.25 ওহম। এখন আমার দেখতে হবে এই হার্জের জন্য কত, তাহলে এখানে ওমেগা সমান 377। তাহলে এফ কত আসে, এটাকে 2 পাই দ্বারা ভাগ করে দেবো। তাহলে 60 পয়েন্ট সামথিং, আমরা মোটামুটি আমাদের হিসাবে সুবিধার জন্য 60 ধরে নিতে পারি। এবার খেয়াল করে দেখেন, এক্স এল যেটা সেটা কত, 2 পাই এফ এল। এল তো বললাম যে একটা ইন্ডাক্টরের ইন্ডাকটিভ ধর্ম, যেটা কখনো চেঞ্জ হয় না, তাহলে এটা কনস্ট্যান্ট। 2 পাই এটা কনস্ট্যান্ট, তার মানে এক্স এল এর ভ্যালু ডিরেক্ট ডিপেন্ড করতেছে এফ এর উপরে। এবং কেমন সম্পর্ক, দুইজনের দেখেন সমানুপাতিক সম্পর্ক। ফলে আমরা এক্স এল টু ডিভাইডেড বাই এক্স এল ওয়ান সমান লিখে দিতে পারি F2/F1। F2 হচ্ছে যেই সার্কিটের জন্য ক্যালকুলেশন করতে হবে সেটা, আর যেটার জন্য অলরেডি ক্যালকুলেশন করা আছে সেটা হচ্ছে F1। তাহলে XL2 এটা সমান কত, এর সাথে আগেরটা অর্থাৎ এই যে 1.25 গুণ করে দেব। ক্যালকুলেশন করলে যেটা আসে সেটাই আপাতত আমাদের এইটার মান। 3 ভাই। 3 আসতেছে না, তাহলে জি এই ভাই। 3 ওহম নিয়ে আমরা এখন আমাদের ম্যাথ কাজ করতে হবে। তাহলে এটা যেহেতু এই যে
ফেজর সহ লিখতে হয়, এই জন্য আমরা J3 দিয়ে দিলাম। এগুলা কিন্তু সব বেসিক ক্লাসে আলোচনা করছি যে কেমন কি। জি ভাই। প্রশ্নগুলো একটু দেখি কি বলতেছে। স্কেচ দা ওয়েভ ফর আই, ই আর, ই এল, ই নট, মানে এইগুলো আমাকে আঁকাতে হবে। ই নটটা তো ডিরেক্ট দেওয়া আছে, এটা আঁকানো আমাদের জন্য সহজ। কেমন? একটা সাইন ওয়েভ যেটার সাথে 30 ডিগ্রি যোগ করা আছে। তাহলে আমি শিখছিলাম ক্লাসে কি, কোনো অ্যাঙ্গেল যোগ করা থাকার মানে হচ্ছে ওই পরিমাণ লেফট শিফট। আমরা হিসাবের সুবিধার্থে অনেক কিছু দেখাবো না, ছোট অংশ দেখাবো। মানে অনেক অংশ দেখাতে গেলে আমাদের আসলে ঝামেলা, কারণ এটা তো ইনফাইনাইট পর্যন্ত চলবে। দেখেন, সাইন ওয়েভ হচ্ছে এইরকম, এরকম ভাবে চলে। মানে এখানে যদি আঁকাই, এরকম ভাবে চলবে। এবার এই জিনিসটা কতটুকু, জাস্ট 30 ডিগ্রি লেফট শিফট করাই দেবো, যেহেতু প্লাস আছে। তার মানে এইখান থেকে ধরে ওইটাকে 30 ডিগ্রি লেফট শিফট করা যাবে। আমি ধরে নিলাম এটা 30 ডিগ্রি। তাহলে এইটাকেই আমরা বলতেছি হচ্ছে আমাদের ই নট। ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। যেহেতু এদিকে টি দেখাচ্ছি, এটাকে আর 30 ডিগ্রি 30 ডিগ্রি তো লেখা আসলে সম্ভব না, কতটুকু টাইম আমাদের আপাতত দরকার নাই। এই হচ্ছে আমাদের ওয়েভ। পিক ভ্যালু অবশ্যই কত হবে? পিক ভ্যালু হবে এই যে 141.4, মানে যে এই পয়েন্টটা হচ্ছে 141.4 সেকেন্ড। দেখেন, আমাদের বের করতে হবে আই, ই আর। ই আর বলতে এইখানে ড্রপ হয়েছে যেটা সেটা, ই এল মানে এখানে যেটা ড্রপ হয়েছে সেইটা, ই নট তো আমরা দেখতে পাচ্ছি এইখানে ড্রপ হয়েছে কত। এর ভিতরে যে কারেন্টটা ঢুকবে তার সাথে এটা গুণ করে দিলে তো ড্রপটা বুঝে ফেলবো। এখন খেয়াল করে দেখেন, আমরা কি জানি, রেজিস্ট্যান্স এমন একটা জিনিস যার সাথে কোনো অ্যাঙ্গেল থাকে না। ফলে এর ভিতরে যে কারেন্টটা ঢুকবে সেই কারেন্টের অ্যাঙ্গেল আর এই রেজিস্ট্যান্সের দুই মাথার ভোল্টেজের অ্যাঙ্গেল কিন্তু সেম হবে। তাহলে আগে আমরা সেই কারেন্টটা বের করে আসি। কারেন্ট কত হবে? এই ভোল্টেজকে টোটাল ইম্পিডেন্স দ্বারা ভাগ করে দিলে তো আমাদের কারেন্ট আসবে। তাহলে কারেন্টকে যদি ধরেন আই লিখি, তাহলে আই অফ টি সমান কত হবে? আচ্ছা, আমরা আই অফ টি বের করাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আমরা একটু বুদ্ধি করে ফেজর নিয়ে ক্যালকুলেশন করে আবার টাইম ডোমেইনে ব্যাক আসবো। তাহলে জেড সমান কত? জেড সমান লেখা যায় 4 + 3 জে। তাহলে আই সমান হবে কত? ই নট ডিভাইডেড বাই জেড। ই নট কত? আমি যে ফেজর ফর্মে লিখতে যাচ্ছি, সাইনকে যদি রেফারেন্স ধরি তাহলে লেখা যায় 141.4 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আর জেড কত? জেড আমরা এইভাবে লিখে দিলেই চলতেছে। তাহলে এখানে আসবে কত? আই এর ভ্যালু চলে আসবে ডিরেক্ট। ক্যালকুলেটর আগে কমপ্লেক্স করে নিলাম। তাহলে দেখেন কত আসছে, 28.28 মাইনাস 6.87। তাহলে এটা আই এর ভ্যালু। তাহলে আই অফ টি কত হবে? অথবা যদি রেডিয়ানে লিখতে চান, রেডিয়ান আকারে দেখাই দিলেই হবে, যেভাবে আপনার সুবিধা। তাহলে এখন বলেন তো, আচ্ছা এবারে এখানে তো একটু ভুল গেছে, সেটা হচ্ছে তাহলে দেখেন আমাদের সাইন ওয়েভটা কি করতে হবে, এত ডিগ্রি মাইনাস আছে, তার মানে রাইট শিফট। অ্যাম্পলিটিউড দেখেন আগের চাইতে একটু কম,
আগেরটা যদি 141 হয়, এটা তো 28, তার মানে এর চেয়ে একটু কম। কম করতে গেলে বেশি কম হবে, এজন্য আমরা একটা কাজ করি, এটার অ্যাম্পলিটিউড একটু বাড়াই নিই, তাইলে আমাদের একটু ঝামেলা কম হবে। আচ্ছা, এটা যদি 141 হয়, এটাই তো সেই সাইন ওয়েভ না, তাহলে এটা দিয়ে সব করি, তাহলে আমাদের জন্য হিসাবটা সুবিধা হবে। যাক, একটা ভালো হয়েছে। কত ডিগ্রি দেখেন, এটা আছে 0-তে 6 ডিগ্রি, তো দেখেন এইটা হচ্ছে এই টোটালটা 30 ডিগ্রি কল্পনা করতেছি আমরা, তাহলে 6 ডিগ্রি মোটামুটি এরকম কিছু একটা হবে। কিন্তু অ্যামপ্লিচিউড যেহেতু একটু কম, আমরা একটু কমাই নিলাম, 28 পরিমাণ যেহেতু দিতে হবে। বলেন এটা বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? জি ভাই বুঝছি। ভাই এখানে হচ্ছে আমরা ওই আরএমএস ভ্যালুটা নিয়ে কাজ করবো না নাকি পিকটা নিয়ে কাজ করবো? কারণ ভাই আমরা তো দেখেছেন যে ওটা হচ্ছে √2 ধরে ভাগ করতে হবে না পিকটা। কেন? এইখানে তো চিত্রেই দেখা যাচ্ছে এটা পিক। আরএমএস কেন এতে আরএমএস দেখানোর দরকার আছে? ওয়েবে সবসময় পিক দেখাবেন, বুঝছেন না? জি ভাই বুঝছি। আমাকে যদি পাওয়ার বের করতে বলতো, তবে না আমি হচ্ছে আরএমএস এর ইতে যাব। আমার তো এখনো পাওয়ারের দরকার নাই, জাস্ট ওয়েব ফর্ম আঁকাবো, এখানে পিক ভ্যালু এনাফ। আচ্ছা, আই করা শেষ। এখন রেজিস্ট্যান্সের ভোল্টেজ কত? তো স্বাভাবিক কথা, রেজিস্ট্যান্সের তো কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নাই, জাস্ট এর সাথে 4 গুণ হয়ে যাবে। তার মানে ই আর অফ টি সমান কত হবে এক্স্যাক্টলি এটাই, শুধুমাত্র 28 দশমিক, এই 2.8-এর সাথে 4 গুণ হয়ে যাবে, 4 গুণ করে দিলে যা আসে কত, 113.12। তার মানে চিত্র কিন্তু একই থাকবে, শুধু অ্যাম্পলিটিউডটা বেশি হয়ে যাবে। এবং এই অ্যাম্পলিটিউডটা দেখেন 141-এর চাইতে কম, কিন্তু একদম কারেন্টের সাথে দুইটা কিন্তু একই ফেজে আছে, ফলে আমরা ওইটার চাইতে কম দেব কিন্তু কারেন্টের চাইতে বেশি দেব, বাট একই জায়গায় দেব, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই হচ্ছে বিষয়। কালারটা চেঞ্জ বুঝলাম না করে ভাই। দিই। কোনটা বুঝেন নাই? তাহলে পরেরটাতে দিলেন ওটা বুঝতে পারেন। আচ্ছা, কারেন্ট এবং রেজিস্টিভ ভোল্টেজের ফেজ একই জায়গায়, এটা কি বুঝতেছেন? ঠিক আছে তাহলে ভাই, বুঝতে পারছি কারেন্ট ভাই। যেখান থেকে শুরু হবে ও সেখান থেকে শুরু হবে, কিন্তু দুজনের অ্যামপ্লিটিউড আলাদা, এজন্য ওকে একটু বড় করে আঁকালাম। কিন্তু আবার ওইটা তো আবার মেন ভোল্টেজের চাইতে ছোট, এজন্য মেন ভোল্টেজের চাইতে একটু ছোট করে আঁকাইতে হবে, এটাই বলতেছি আর কি। এই জি ভাই, হচ্ছে বুঝতে বিষয়, পারছি। আর কোনো ইয়ে নাই। বাস। আচ্ছা, এটার কাজ শেষ, এবার কত, ইন্ডাকটিভ ভোল্টেজ আঁকাতে হবে। ইন্ডাকটিভ ভোল্টেজ কত? এই যে এইটার সাথে কারেন্ট গুণ করে দিলে ইন্ডাকটিভ ভোল্টেজ চলে আসে। আর আমি ফেজর ডায়াগ্রাম আঁকানো শেখাবো, কিভাবে খুব সহজে ফেজর ডায়াগ্রাম আঁকানো যায়, ওইটার জন্য আলাদা একটা ক্লাস আমরা করব। ওই টোটাল হয়তো একটা বা দুইটা ক্লাস হবে, অথবা আমার ইয়েতে আছে, আগে থেকে একটু দেখেও রাখতে পারেন। ওইখানে ডিটেলস আলোচনা করব কিভাবে সার্কিট থেকে খুব সহজে ফেজর ডায়াগ্রাম আঁকানো যায়। আচ্ছা, এটা কত হবে? আমি ফেজর ডোমেইনটা করে একবার এখানে লিখে দিচ্ছি, ক্যালকুলেটরে করে দিচ্ছি, আমি আর আলাদা লিখতেছি না। এর যেহেতু ভোল্টেজ বের করতে চাচ্ছি, এর রিঅ্যাকটেন্স ইনটু কারেন্ট করে দিলেই কিন্তু ভোল্টেজ হয়ে গেল। ভি সমান আই জেড অথবা আই এক্সএল, জে আই এক্সএল যেটা বলতেছি আর কি, যেহেতু এর সাথে আছে। তাহলে আই কত? আই হচ্ছে এই যে এইটা, আমরা ফেজরে করব ক্যালকুলেটরে, দেন টাইম ডোমেনটা বসাই দেবো। ক্যালকুলেটরে আসলে টাইম ডোমেন এরকম করা যায় না। 6.87 আসলো, এর সাথে গুণ করে দেবো
3i এই চলে আসলো। তাহলে কত আসছে দেখেন, 84.84 অ্যাঙ্গেল 83.13। তাহলে আমাদের এখানকার অ্যামপ্লিটিউড কত হবে, 84.84 অ্যাঙ্গেল। আচ্ছা অ্যাঙ্গেল তো আমরা ফেজরে যেহেতু একবারে টাইম ডোমেইন করব, এই জন্য একবারে লিখে দিচ্ছি 377টি প্লাস 83.1 প্লাস এই যে 83.13, 83.13 দেখেন প্লাস, তার মানে এটা কি লেফট শিফট। আগের এইটা দেখেন কত ডিগ্রি লেফট শিফট হয়েছে, 30 ডিগ্রি। আর এ হবে কতটুকু, 83 দশমিক সামথিং ডিগ্রি। তাইলে আমার যে সাইনটা আছে এইটা আসলে কতটুকু শিফট হবে, 83। এখন দেখেন এরকম দিলে কিন্তু 90 ডিগ্রি হয়ে যায়, কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা একটু করে দেব, বাট এই দুইটার ডিফারেন্স একটু কম হয়ে যাচ্ছে। আমরা এইটাকে আর যেহেতু 30 ডিগ্রি, এটাকে আর একটু সরাই দিলাম। আর এইটা হচ্ছে আমাদের, এবার কি ক্লিয়ার? কিন্তু অ্যামপ্লিটিউড কি মূলটার চাইতে কম, মূলটার ছিল 141, এর হচ্ছে 84 দশমিক সামথিং। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের চিত্র। একটু বেশি জগা খিচুড়ি হয়ে গেল যেহেতু সব একসাথে দেখানো, বাট কনসেপ্টটা বুঝলেই চলতেছে। আর এই কারণেই আমরা টাইম ডোমেইন নিয়ে আলোচনা করি না, কারণ টাইম ডোমেইনটা খুবই আসলে ঝামেলার জিনিস। আমরা এই জন্য সবসময় ফেজর ডোমেইন নিয়ে আলোচনা করব, ফেজর ডোমেইনে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা মোটামুটি যেটা বোঝানোর ট্রাই করলাম ড্রয়িং এর যে বিষয়টা, সেটা বুঝতে পারছেন কিনা সবাই? পেজর গুলো দিলে বেশ জমা খিচুড়ি হয়ে যাবে। ফেজর বরং ইজি হবে, এখানেই আসলে ঝামেলা। ফেজর যখন তাহলে আমরা আমার করব, টাইম ডোমেইনে এটা দিলে বলতেছি। হ্যাঁ টাইম ডোমেইনে আঁকতে দিলে একটু ঝামেলা হবে। এটা তো আমি এখানে সুন্দর করে ধরেন এই ওয়েবটা শিফট করাতে পারতেছি, আর আপনাকে যদি আঁকতে দেয় তাহলে নিজে হাতে আঁকাতে হবে, তাহলে কিন্তু ওইটা একটু বেশি কঠিন মনে হবে, তাই না? তবে সমস্যা না, এই টাইপের জিনিসগুলো আসলে পরীক্ষার হলে এতগুলো আঁকতে দেওয়া এই চান্সটা মোটামুটি কম। তো এটা নিয়ে খুব একটা প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট কনসেপ্টটা বুঝেন যে এইভাবে হবে। আর যদি মনে হয় যে একটার সাথে আঁকানো আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, এই জগা খিচুড়ি লেগে যাচ্ছে, তাহলে আপনি একটু ছোট করে উপর নিচ পর পর একই সমান দিয়ে 4টা আলাদা প্লট কিন্তু একই বরাবর আঁকাই দিলেন, কথা বুঝছেন? একই বরাবর ভাই নিতে এমন হবে তো জায়গা কিন্তু থাকবে না মনে হয় পরীক্ষায়। এটা ঠিক যে জায়গা থাকবে না, এই জন্য তো বলছি যে এই টাইপের জিনিস আসার চান্স একটু কম। হয়তো দিলে 2টা বা 3টে দিলে ড্র মনে হয় সব করে দিতেও কারেন্ট আর পারে। ভোল্টেজ দুটোই দিতে পারে। হ্যাঁ 2টা হয়তো দিতে পারে, কারণ 2টা কিন্তু ইজিলি ড্র করা যায়, কারেন্ট যতটুকু আর জায়গা ভোল্টেজ থাকে বা দেয়। 2টা দুইটা বলে তাহলে আমি ভাই, হচ্ছে তাহলে তো ভাই মানে ভোল্টেজ যেমন তাহলে কারেন্টটা দিতে পারে তাহলে অলরেডি। ভোল্টেজ কারেন্ট 2টা রিলেশন দিতে পারে। আর নর্মালি আসলে ড্র যদি করতে দেয় আমাদের ফেজরের চান্সই আসলে বেশি, কথা বুঝতে ফেজর। পারছেন? হুম, ফেজর আসার চান্স বেশি কারণ ফেজরটা খুব ইজি, ওইটা ইজিলি আসলে সলভ করে দেয়। আর এই বরাবর যদি আমরা টি না নিয়ে এই বরাবর যদি ওমেগা টি নেই, ওমেগা টি বলতে কিন্তু অ্যাঙ্গেলটা বোঝায়, তাহলে আমাদের দেখানোটা সুবিধা হবে। এই বরাবর নিলাম ওমেগা টি, ওমেগা টি বলতে আসলে কি বোঝাচ্ছে, ওই যে থেটা যে অ্যাঙ্গেলটা আসছে সেটা। তাহলে এই যে এই জায়গাটা বুঝতেছি কত ডিগ্রি, 6.87 ডিগ্রি। এইটা হচ্ছে সেই -30 ডিগ্রি, এইটা হচ্ছে সেই -83 দশমিক। এখন বলতে পারেন এখানে তো সব প্লাস, ওখানে মাইনাস কেন নিচ্ছি? ওই যে শিফট হচ্ছে, ওইটা তো নেগেটিভ সাইড, এই জন্য আমরা মাইনাস অ্যাঙ্গেল দিচ্ছি, এই অ্যাঙ্গেলটা তো নেগেটিভ। মূলত সমীকরণ এইরকম হয়, ওমেগা টি মাইনাস টি নট, তো টি নট যদি নেগেটিভ হয় এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। যাই হোক এই জিনিসগুলো অত বেশি কিছু না, সিম্পল বিষয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এইটা ড্র। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। আচ্ছা এবার আর একটা কনসেপ্ট আমরা দেখব, সেটা হচ্ছে টাইম রিলেটেড ইয়েগুলা।
সেটা একটু বলি। দেখেন, আমরা বলতেছি দুইটা ওয়েভের ডিফারেন্স থাকতে পারে। এই ধরেন দুইটা ওয়েভ আমরা দেখতেছি এখানে একটা ডিফারেন্স আছে। কিছুক্ষণ আগে আমি কি বললাম? আমি বললাম এই বরাবর ওমেগা টি বা থেটা। তাহলে এই বরাবর যদি ওমেগা টি হয়, তাহলে এইটুকুর ডিফারেন্স একটা অ্যাঙ্গেল হবে। 6 ডিগ্রি হইতে পারে, 10 ডিগ্রি হইতে পারে, 20 ডিগ্রি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু ওই বরাবর থেটা না হয়ে আমরা ওই বরাবর টাইমও দিতে পারি। তাই না? এটা তো আমাদের ইচ্ছা যে আমি কি করব না করব। তাহলে এই বরাবর থেটা না হয়ে এই বরাবর টাইম হলো। তাহলে এইখানে আমরা আসলে যেই ডিফারেন্স বলতেছি এটা ডেল থেটা বলতেছি। আর এই বরাবর যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কিন্তু এখন টাইম হবে, কারণ এই বরাবর টি আছে। স্বাভাবিক কথা, দুইজন তো আর সমান হইতে পারে না, না? একটা টাইম একটা অ্যাঙ্গেল। বিষয়টা এরকম, ধরেন একজন ব্যক্তি 5 ঘন্টা কাজ করছে, একজন ব্যক্তি 7 ঘন্টা কাজ করছে। একই কোম্পানি, একই পোস্ট, সবকিছু একই যদি হয়, তাহলে আমরা ইজিলি বলতে পারি না যে এদের সময়ের যে ডিফারেন্স আর এদের বেতনের যে ডিফারেন্স এরা সমানুপাতিক। সমান তো বলা যাবে না। সময়ের ডিফারেন্স 2 ঘন্টা, আমি কি বলবো যে টাকার ডিফারেন্স 2 ঘন্টা বা 2 টাকা? এরকম তো না। কিন্তু এদের সময়ের ডিফারেন্সের সাথে বেতনের ডিফারেন্সের ডিরেক্ট রিলেশন আছে। কিরকম রিলেশন? এদের বেতনকে হিসাব করে আমি 1 ঘন্টার সমতুল্য একটা বেতন বানাই ফেলতে পারি। 1 ঘন্টায় বেতন 100 টাকা, কথার কথা বলে দিতে পারি ওর মাসিক বেতন কত, দিনের বেতন কত, ঘন্টার বেতন কত, বের করে দেখলাম যে 1 ঘন্টার বেতন হচ্ছে 100 টাকা। তাহলে এইখানে দেখেন ডিফারেন্স যদি হয় 2 ঘন্টা, তাহলে এইখানে অবশ্যই এর বেতন যদি হয়, কাজ করার পর এর বেতন যদি হয় 700 টাকা, 100% এর বেতন হবে হচ্ছে 2 ঘন্টা হয়েছে 900 টাকা। তাহলে দেখেন এখানে ডেল টি যে 2 ঘন্টা, এইখানে আমি বলে দিতে পারি যে ডেল টাকা 200 টাকা। এই কথাটা বুঝতে পারছেন কিনা? তো দেখতে মনে হচ্ছে একই, যে একই জায়গায় একই জায়গা দুইজন সমান, বাট অ্যাকচুয়ালি বিষয়টা সমান না। এটাকে আমরা বলছি সমতুল্য, ঐকিক নিয়ম আকারে যেটা বলতেছে। আমার এই কথাটা কি বুঝতে পারছেন? এটা বুঝলে কিন্তু এই ম্যাথে আসলে বোঝার তেমন এক্সট্রা কিছুই নাই। আরেকবার রিপিট করেন। আচ্ছা, আমি বলতেছি এইখানে দুইজনের ভিতরে একটা কোণের ডিফারেন্স আছে। টাইম হিসাবে যদি ডিফারেন্স করি, টাইমের একটা ডিফারেন্স আছে। তো এইখানে যেমন কর্ম ঘন্টা এবং বেতন ডিরেক্টলি রিলেটেড। যে যত বেশি কাজ করবে সে তত বেশি টাকা পাবে। যতটুকু এদের সময়ের ডিফারেন্স হবে, টাকার ভেতরেও একই হারে বা একই রেটে ডিফারেন্স পাবো আমরা। অনুপাত যদি করি বা কিছু একটা যদি করি, সেম টাইপের আমরা রেজাল্ট পাবো। তাহলে সেম কন্ডিশন যেমন এখানে অ্যাপ্লাই করা যায়, একই কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা যায়। তার মানে আমি চাচ্ছি একক সময়ে এদের অ্যাঙ্গেল এবং সময়, অর্থাৎ আমি যদি এটা বুঝে ফেলতে পারি যে কতটুকু অ্যাঙ্গেল ডিফারেন্স হলে কতটুকু সময়ের ডিফারেন্স হয়। এই যে এখানে যেমন আমি বুঝে ফেললাম যে কতটুকু সময়ের ডিফারেন্স হলে কতটুকু টাকা, আমি বুঝলাম 1 ঘন্টার ডিফারেন্স হলে 100 টাকার ডিফারেন্স। তাহলে এই কথাটা বুঝে ফেলার সাথে সাথে এখন আমি আপনাকে যা প্রশ্ন করি, এদের কাজের ব্যবধান 5 ঘন্টা, আপনি বলবেন টাকার ডিফারেন্স 500 টাকা। কাজের ব্যবধান 3 ঘন্টা, বলবেন টাকার ডিফারেন্স 300 টাকা। তাহলে আপনি যখনই বুঝে ফেলছেন, তুলনা করে ফেলতে পারতেছেন। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন এইটা, অ্যাঙ্গেলের ডিফারেন্সের সাথে সময়ের ডিফারেন্সের রিলেশনটা অ্যাকচুয়ালি কি। তাহলে আমরা এটা বের করে ফেলতে পারলেই কিন্তু আমাদের কাজ শেষ। এবার দেখি যে অ্যাকচুয়ালি দুইজনের ভিতরে এই অ্যাঙ্গেলের ডিফারেন্স আর সময়ের ডিফারেন্সের রিলেশনটা কিভাবে বের করে ফেলা যায়। আচ্ছা, প্রথমে সময়ে আসি। সময় হচ্ছে
সাদার এই সাদার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট টোটালটা হচ্ছে টি, এটা তো জানি। আবার এই লাল বা যাই বলি এর এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা হচ্ছে টি। তার মানে আমি যেখানে হিসাব করি ডিফারেন্স কিন্তু অলওয়েজ একটা সেম থাকতেছে। লালটা ওই পরিমাণ দেখেন সামনের দিকে আছে। তাহলে এখন আমরা বের করব যে অ্যাঙ্গেল ডিফারেন্স এবং টাইম ডিফারেন্স এই দুজনের ভেতরে রিলেশনটা। সিম্পল একটা ঐকিক নিয়ম টাইপ করলে আমাদের মোটামুটি আসলে ক্যালকুলেশন হয়ে যাবে যে এটা আসলে কত আসতেছে। আমি আলাদা একটা চিত্র দিই তাহলে সহজে বুঝতে পারবেন। এটা কত ডিগ্রি বলেন তো? 180 ডিগ্রি। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা 180 ডিগ্রি। বা আমরা যেহেতু সবকিছু রেডিয়ানে হিসাব করি, এটাকে আমরা বলতেছি পাই রেডিয়ান। আরেকজন বলেন তো এইটুকুতে কত টাইম হয়? যদি আমরা টাইম পিরিয়ড হিসাবে বলতে চাই, টি আকারে লিখতে চাইলে কি? না, ওটা যদি আমি রাস্তায় গেল তাহলে ওর সাইকেল হচ্ছে না। না, এখানে তো আছে, আরো আছে, আমি ওখান থেকে অল্প একটুখানি কাটে নিচ্ছি, কথা বুঝেন নাই? চিত্র তো এরকম, এই চিত্রটাও এরকম। আমি দিয়ে বলতেছি টোটাল T/2 হবে চিত্রে না? T/2, তাহলে T/2 এই তো ওইটুকু, অংশটুকু হচ্ছে T/2, এই টোটালটা হচ্ছে টি, আমি তো ওটাই বলছিলাম। তাহলে এখানটুকু হচ্ছে T/2। তার মানে আমরা বুঝতেছি অ্যাঙ্গেল হিসাবে যেটা পাই মিন করে, টাইম হিসাবে সেটা T/2 মিন করে। তার মানে এদের রিলেশন দেখেন, এইটা পায়ের সাথে কিছু একটা করব যেটা T/2 হবে, অথবা T/2 এর সাথে কিছু একটা করব যেটা পায়ে হবে। তাহলে আমরা দুইজনের রিলেশন এইভাবে বলতে পারি যে অ্যাঙ্গেল ডিফারেন্স ডেল থেটা সমান টাইমের ডিফারেন্স ডিভাইডেড বাই টোটালটা ইনটু 2 পাই। চাইলে আমরা রৈখিক নিয়মেও করে ফেলতে পারি। সিম্পলি সূত্রটা খেয়াল করে দেখেন, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুজনের টাইম ডিফারেন্স কত? T/2। তাহলে এই ডেল্টা টির জায়গায় যদি T/2 বসাই, তাহলে ডেল্টা থেটার মান কত আসে দেখেন তো? কাটাকাটি করে শুধু পায় আসে, যেটা এটা মিন করে। তাইলে আমরা এই সূত্র দ্বারা যে কোনো সিচুয়েশনের ডেল্টা টি আর ডেল্টা থেটা এই দুজনের সম্পর্ক বের করে ফেলতে পারবো। কথা কি ক্লিয়ার? এটা সূত্র হিসাবেও আমরা মনে রাখতে পারি, অথবা যদি কেউ মনে করেন যে আমার সূত্র খেয়াল আসতেছে না, আমি ঐকিক নিয়মে মনে রাখবো, তাহলে যে 2 পাই এর কনসেপ্টে, যে 2 পাই পরিমাণ অ্যাঙ্গেল ডিফারেন্স হয় টি সময়ে ডিফারেন্সের জন্য, এককের জন্য কত হবে, অমকের জন্য কত হবে, দিলে দেখবেন যে এটাই চলে আসবে। তাহলে এখন আমাকে এই প্রশ্নে কিছু প্রশ্ন করছে, সেটার অ্যান্সার দিতে হবে। এখানে কি এই চিত্রটা আমাদের দেওয়া আছে, দিয়ে বলতেছে রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ দ্য ভোল্টেজ এন্ড কারেন্ট ফ্রম দ্য ওয়েভফর্ম। এই দুইটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে দেখেন, এই যেটা শুরু হয়েছে সেটা আই, এবং সেটা একদম পিওর সাইন। তাহলে আই এর ইকুয়েশন পিওর সাইন হবে। আর যেটা ভোল্টেজ, সেটা দেখেন কিছু পরিমাণ সামনে আগায় আছে, তার মানে সামথিং অ্যাঙ্গেল রাইট শিফট, বা যেটাকে আমরা বলতে পারি মাইনাস সামথিং ডিগ্রি। কতটুকু ডিগ্রি সেটা বের করে ফেলতে পারলেই কিন্তু আমাদের কাজ শেষ। এবার একটু দেখেন চিত্রের দিকে তাকান, তাহলে আমাদের মোটামুটি কয়েকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার ওয়ান, আমরা যে এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত টাইমটা বলতেছি, এই যে এই ওয়েভের এই পর্যন্ত যে টাইমটা বলতেছি বা এই টাইমটা বলতেছি,
এইটা দিয়ে দিছে 18.5 সেকেন্ড। আর এইখান থেকে এই টাইমটা বলতেছে 13.5 সেকেন্ড। তাহলে এই টাইম থেকে এই টাইমটা যদি বাদ দিই তাহলে কতটুকু থাকে দেখেন, এই অংশটুকু থাকে। 5 সেকেন্ড। এখন বলেন তো প্রথম চিত্রের জন্য এই অঞ্চলটুকু আসলে কি মিন করে? টাইমের রেসপেক্টে বলেন, কি আকারে যদি T/4। বলি, টি টি বাই বাই ফোর। ফোর, টি/4 মিন করে। আর আমরা জানি ভোল্টেজ আর কারেন্টের তুলনা যদি করতে চাই দুইজনের কম্পাঙ্ক সেম হবেই, আদারওয়াইজ কিন্তু দুইজনের তুলনা হয় না। তার মানে এখানে অবশ্যই দুইজনের কি কম্পাঙ্ক সেম। তাহলে একজনের টি/4 থেকে যদি টি বের করে ফেলতে পারি, ওইখান থেকে যদি কম্পাঙ্ক বের করতে পারি, সেটা আর একজনের মিন করবে। ফলে দুইজনেরই টি অ্যাকচুয়ালি সেম জিনিস। তাহলে টি/4 এই সিচুয়েশনের জন্য টি/4 সমান কত? এই টাইম থেকে এই টাইমটা বিয়োগ করে দেব। এই যে 4 গুণ হয়ে যাচ্ছে এর সাথে, গুণ করে দিলাম 4, তার মানে কত 20। এটা যেহেতু মিলি সেকেন্ড আছে তার মানে এটা মিলি সেকেন্ড। তাহলে আমাদের টাইম পিরিয়ড হচ্ছে 20 মিলি সেকেন্ড। কাহিনী কিন্তু আমাদের এখানে শেষ। একটা ইকুয়েশন সলভ করতে কি লাগে? ফ্রিকোয়েন্সি লাগে। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন? জি ভাই। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এখন টার্গেট হচ্ছে ভাই ভোল্টেজটা। নেটের সমস্যা নেই না আপনার? হুম, বুঝলাম না কি বললেন। আচ্ছা দেখেন, আপনার কথাগুলো একটু বেশি বেশি হচ্ছে ভাইয়া, ক্লিয়ার বুঝতেছি না। এখন শুনতে পাচ্ছেন? মনে হয় নেটের সমস্যা আপনার ভাই। এখনো ক্লিয়ার না? ও, এক মিনিট এক মিনিট ছাড়া এক ছাড়া মিনিট। আছে। আচ্ছা, এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা দেখেন, যেটা বলছিলাম যে এখন ভোল্টেজ কতটুকু আগায় আছে এটা বের করে ফেলতে পারলে আমাদের কাজ শেষ। তাহলে আমি যদি ভোল্টেজের একটা সাধারণ মানে কারেন্টের সাধারণ সমীকরণ আগে লিখে ফেলি, পি সমান যদি এত হয় তাহলে ওমেগা সমান কত? 2 পাই/টি, বা পাই/10। কিন্তু এই যে এটা তো মিলি, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে মিলি আকারেই করে দিই, ঝামেলা করে নিতে যাও। তাহলে 100 পাই আসতেছে। তাহলে কারেন্টের ইকুয়েশন হচ্ছে পিক ভ্যালু কত? পিক ভ্যালু কিন্তু দুইজনেরই সেম। পিক ভ্যালু এখনো আমরা পাইনি। আচ্ছা, সমস্যা নেই, বের করে নেবো। সেটা দুইজনের সেম কত সেটা আমরা আপাতত জানি না, আমরা একটা আনুমানিক আইডিয়া করে রাখি, সেটা হচ্ছে পিক আই। দেবে 66 না না, ভোল্ট না ভাই 66, ভোল্টেজ। 66 না, 66 না। এইখান থেকে এইটুকু 66। পিক মানে হচ্ছে এই এই জিরো থেকে পয়েন্ট ম্যাক্সিমাম। অথবা লাস্টের দিকে যে মাইনাস পয়েন্ট আছে সেটা। তো ওইটা কিন্তু আমাদের ইয়ে পয়েন্ট না। কথা বুঝতে পারছেন? মানে এখানে কিন্তু ভ্যালুটা দেখেন একটু কি হয়ে আছে। যাই হোক, যেটা বলছিলাম যে আই এম
সাইন ওমেগা টি আই এর জন্য, আর ভি এর জন্য ভি এম সাইন ওমেগা টি প্লাস থিটা ভি। এটা সাধারণ সমীকরণ লিখলাম। তো ভি খেয়াল করে দেখেন, ভি এর ক্ষেত্রে যখন টাইমটা জিরো, এই দেখেন এইখানে জিরোতে ভোল্টেজের মান কত দেখেন, -66 না? এখান থেকে এইটুকু ডিফারেন্স যদি জি ভাই। 66 হয়, এটা যদি জিরো হয়, এটা অবশ্যই -66। তাহলে আমরা বলতে পারি যে এট টি সমান জিরো, এই ভি অফ টি এর মান কত, -66। এই যে দেখাই যাচ্ছে জিরোতে 66। তাহলে তাই যদি হয়, এখন দেখেন এখান থেকে কত লেখা যায়, এইটার মান 66 সমান ভি এম, এটা তো জিরো, সাইন থিটা ভি। আমাদের আর একটা ক্লু মেবি কোথাও একটা আছে, সেটা হচ্ছে আমরা ওমেগা টিটা বাদ দিছি কেন? হুম, এই 66 সমান বি এম এই যে সাইন আমি থিটা ভি। বলতেছি যে টি এর মান জিরো বসাবো, তাই ও তো আচ্ছা, ওমেগার জি সাথে জি জিরো জি, গুণ করলে ওমেগা তো টি সমান জিরোই জিরো। হয়ে যায়। আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই ভোল্টেজ আর কারেন্টের ভিতরে কিন্তু একটা পয়েন্টের ডিফারেন্স আছে, সেটা কত? এই দুইটা দেখেন, দুইজনেরই কি সেম পয়েন্ট না? বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে এক কথায় আমরা এই দুইজনের ভিতরে একটা ডিফারেন্স বের করতে পারি। এটাকেই আমরা বলতেছি দুইজনের টাইম ডিফারেন্স, ডেল্টা টি। কিন্তু খেয়াল করে দেখেন, এই দুইটা আসলে যদি অ্যাঙ্গেল হিসাবে, মানে কথায় টি আকারে যদি বলি, বিষয়টা কিরকম হয়, এইখান থেকে এইটুকু হচ্ছে টি/2, আর এখান থেকে এইটুকু হচ্ছে টি/4। তার মানে কারেন্টের জন্য এই এইখান থেকে এই টোটালটা হচ্ছে 3t/4। টোটাল 18.5 থেকে যদি 3t/4 বাদ দিই, তাহলে আমার ডেল্টা টি পাওয়া যায়। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। 18.5, এটা তবে একদম ফুল ওয়েব পয়েন্ট, এটা তবে আরেকটু পরে গিয়ে হয়েছে। হ্যাঁ, এই জন্যই তো এইখান থেকে এই টোটালটা থেকে এইখান থেকে এইটুকু বাদ দিলেই তো এই যে এইটুকু পাওয়া যায়, বা এই ডিফারেন্সটুকু পাওয়া যায়, তাই না? দেখেন বুঝছেন কিনা, আমি তো ডিফারেন্স করতেছি এই জন্যই। এই দেখেন তাহলে এইখান আমি থেকে যদি এই টোটালটা থেকে যদি এই তীর চিহ্ন বাদ দিই, তাহলে কোনটুকু পাওয়া জি যায়? ভাই বুঝছি, আপনি তিনটা হাফ নিচ্ছেন আর কি। হ্যাঁ, তাহলে কি এই যে এইটুকু পাওয়া যায়, এই যে এই বড় তীর চিহ্ন থেকে ছোট তীর চিহ্ন বাদ দিলে এই তীর চিহ্নটা পাওয়া যায়। তো এইটা যা কথা, এটাও কি তাই কথা না? জি ভাই আর বুঝছি বুঝছি ভাই। এইটাই তো দুইটা ওয়েভের ভিতরের ডিফারেন্স, কতটুকু দুজনের ভিতরে ডিফারেন্স আছে, তাই না? একটা দেখেন ভোল্টেজের, একটা হচ্ছে কারেন্টের। তাহলে এইটা টোটাল 18.5 থেকে ওইটা বাদ দিলে হয় ডেল্টা টি। তার মানে আমি ডেল্টা টি সমান বলতে পারি 18.5 -3t/4।
টি মানে তো 20 আমরা বের করে ফেলছিলাম অলরেডি, তাহলে আসতেছে কত, 3.5 মিলি সেকেন্ড। তার মানে আমরা এখন দেখেন থেটা ভি মানে কতটুকু আগায় আছে এটা ইজিলি বের করে ফেলতে পারবো না? ভাই বুঝলাম না। কোনটা বুঝেন নাই? গ্র্যাড এই দিতে তো হবে। এটাই, এতক্ষণ তো এটাই আলোচনা করলাম। টোটাল 18.5 থেকে 3t/4 বাদ দিলেই পাওয়া যায় ডেল্টা টি। এই বুঝতে যে পারছি টোটাল বুঝতে পারছি 18.5 থেকে এটা বাদ দিলে এটা পাওয়া যায়, এইটাই হচ্ছে সেই ডেল্টা টি। বুঝতে পারছি ভাই। ডেল্টা টি পেয়ে গেছি, এখন ডেল্টা থেটা বের করা তো খুব ইজি। ডেল্টা থেটা মানে ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল ডিফারেন্স। এই যে দেখেন কিছুক্ষণ আগে না শিখলাম কতটুকু টাইম ডিফারেন্স ডিভাইডেড বাই টি ইন্টু 2 পাই। তাহলে টাইম ডিফারেন্স হয়েছে 3.5 ডিভাইডেড বাই টি হচ্ছে 20 ইন্টু 2 পাই। এখানে পাই বলতে কিন্তু 180 ডিগ্রি বোঝায়। যেহেতু আমরা অ্যাঙ্গেল বের করতেছি, হয় রেডিয়ানে দেখাবো না ডিগ্রিতে দেখাবো, আপনার ইচ্ছা। আমি ডিগ্রিতে দেখাতে চাচ্ছি। তাহলে 3.5 ডিভাইডেড বাই 20 63 ভাই। ইন্টু 360, তার মানে 63 ডিগ্রি দুজনের ভেতরে ডিফারেন্স। তাহলে আই যদি জিরোতে থাকে, দেখেন আই জিরোতে আছে, তাহলে এইটা কতটুকু আগায় আছে, 63 ডিগ্রি আগায় আছে। ফলে 63 থেটা ভি এইটাকে আমরা বলতে পারি 63 ডিগ্রি। আচ্ছা, থেটা ভি 63, এটাকে আমরা এইভাবে না লিখে দুইভাবে ম্যাথ করতে পারি। একটা হচ্ছে দুইভাবে করতে গেলে আবার ঝামেলা লাগতে পারে, আমি একটু লিখি, ঝামেলাটা দূর করে দিই। সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কারেন্ট ভোল্টেজ থেকে 63 ডিগ্রি লিডে আছে। এই যে কারটা আগে পাচ্ছি, কারেন্টেরটা আগে পাচ্ছি, তারপরে না ভোল্টেজেরটা পাচ্ছি, এই জন্য কারেন্ট কিন্তু লিডে আছে। কত ডিগ্রি? 63 ডিগ্রি। আর আমরা শুরুতেই বলছিলাম যে যদি রাইট শিফট হয়, এখানে ভোল্টেজের রাইট শিফট হচ্ছে, তাহলে আমরা অ্যাঙ্গেলটা কি নেব, প্লাস আকারে নেব। যদি জেনেই ফেলছি আমরা এখানে কিন্তু, সরি, রাইট শিফট হলে হচ্ছে মাইনাস আকারে নেব। যেহেতু জেনেই ফেলছি রাইট শিফট, এই জন্য এখানে একবারে মাইনাস দিয়ে দিলাম, আর এই মানটা 63 বসাই দেব। তাহলে এই যে ভিএম এর মানটা পেয়ে যাবো এখন আমরা, ভিএম সমান কত, 66/sin 63। ,74.074। তাহলে ভিএম যা কথা, আইএম তাই, যেহেতু দুজন সমান দেওয়া, তাহলে অতএব আই অফ টি সমান কত হবে, আই অফ টি হচ্ছে 74.074 সাইন 100π/t। আর ভি অফ টি কত হবে, 74.074 সাইন 100π/t মাইনাস 63। এখন বলেন এটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা ভাই, বলেন। বুঝতে পারছি ভাই। ভাই ওকে, আমাকে থিটা টাইমের ওই সম্পর্ক একটু ওই যে আরেকবার দেখাতে, আমি ভাই ওটা ধরতে পারি না তো। ওই যে থিটা ডেল টি সমান টি ডিভাইড বাই ওই জিনিসটা একটু আচ্ছা, করবে। আমরা এতটুকু বুঝতেছি, এই টোটাল 18.5 থেকে
এইখান থেকে এতটুকু যদি বিয়োগ করি সেটাকে ডেল্টা টি বলতেছি, এটা কি না বুঝতেছেন? ভাই এটা বুঝছি ভাই, যে অ্যাঙ্গেল ডেল থিটা ডেল টি এর মধ্যে সম্পর্কটা যাবে ডেল টি সমান ওই যে ওটা, ওই আচ্ছা সম্পর্কটা, আচ্ছা, এটা বুঝছি ভাই। এটা বুঝেন নাই তাই তো? জি ভাই, অ্যাঙ্গেলটা একটু করে যদি আরেকটু ক্লিয়ার করে দিন। আমি বলতেছি এইখান থেকে এইটুকু যদি পাই ডিগ্রি হয়, পাই রেডিয়ান হয়, এখান থেকে এইটুকু ডিফারেন্স হচ্ছে টি/2। অথবা জি বলা ভাই। যায় যে আমাদের কোনো একটা জায়গায় যদি অ্যাঙ্গেল ডিফারেন্স 2π হয়, টাইম ডিফারেন্স হবে টি। এই কথাটার মানে কি শিওর? ভাই এখানে টিটা কি ভাই টাইম পিরিয়ড, একটা সাইকেল অবশ্যই পুরো টাইম সম্পন্ন পিরিয়ড। করতে যে সময় লাগে? একটা ভাই সাইকেল এটা ছোট পুরো সম্পূর্ণ হলে হাতে টি অ্যাঙ্গেল দিয়ে, ডিফারেন্স। হুম। ভাই এটা ছোট হাতে টি দিয়ে দেনা মনে হয় টাইম পিরিয়ড টি। কেন ছোট হাতের টি কেন হবে? বড় টাইম পিরিয়ডকে তো আমরা বড় হাতের টি দিয়ে প্রকাশ করি। আচ্ছা, বুঝছি। পুরো একটা পুরো একটা সাইকেল শেষ, যেটাকে বলতেছি টাইম পিরিয়ড টি, সেটার ডিফারেন্সকে আমরা 2π বা 360 ডিগ্রি হিসাবে চিনি। তাহলে অ্যাঙ্গেল ডিফারেন্স, ভাই ওকে, ভাই আচ্ছা আমার মনে হয় ওনাকে উল্টা চিত্রতে দেখা করতেছে। যান তাহলে মনে বেটার হবে। হুম। ওনাকে মনে হয় চিত্রতে দেখা যায় ভালো হবে, বুঝতে পারবে আর কি, খুব তাড়াতাড়ি। এইটুকু হচ্ছে আমার টি, আবার এইটুকুই হচ্ছে আমার 2π। তাহলে টাইম ডিফারেন্স টি হলে অ্যাঙ্গেল ডিফারেন্স কত? 2π। টু পাই। জি ভাই। টাইম ডিফারেন্স 1 হলে অ্যাঙ্গেল ডিফারেন্স 2π/t। টাইম ডিফারেন্স ডেল্টা টি হলে অ্যাঙ্গেল ডিফারেন্স 2π/t ইন্টু ডেল্টা টি। এইটাকেই সাজাই লিখতেছি ডেল্টা টি/t ইন্টু 2π। এটাই তো সূত্র। জি ভাই, বুঝছি ভাই, এখন ক্লিয়ার। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি এই টাইপের টুকটাক কিছু দেখেন। ম্যাথ হয়তো থেরে যাতে কিছু পাইতে পারেন, ওইখানে দেখলেই চলবে আপাতত। সাদিকুতে খুব একটা নাই, কারণ সাদিকুতে বেশিরভাগই সার্কিটের দিকে মুভ করছে, এই সব নিয়ে খুব একটা। এই ম্যাথটা যদি ভালো করে বুঝেন, আমার মনে হয় টাইম নিয়ে খুব একটা ঝামেলা থাকার কথা না। প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ প্রবলেম থাকলে নেক্সট আমি দেখবো। আমরা এখন আপাতত ম্যাথের দিকে মুভ করি। তাহলে আমাদের দেখেন, তিনটা জিনিস মনে রাখবেন সব সময়। প্রথম কথা, আমরা কখনোই অন্যান্য মানে অন্যদের মতো, বই বলেন বা অন্য যারা সলভ করে তাদের মতো মান এবং অ্যাঙ্গেল আলাদা আলাদা হিসাব করব না। √ওভার অমুক স্কোয়ার তমুক স্কোয়ার এই সেই বক্র চক্কর এসব আমরা কিছুই করব না। আমরা সবকিছু ক্যালকুলেটরের উপরে ছেড়ে দেব, মানে সব একবারে অ্যাঙ্গেল সহ হিসাব করব। তাহলে আমাদের ঝামেলা কমে গেল কি, যে আমরা সবকিছুকে অ্যাঙ্গেল সহ কল্পনা করার ট্রাই করব, অ্যাঙ্গেল সহ ক্যালকুলেশন করার ট্রাই করব। ম্যাথে অ্যাঙ্গেল দেওয়া নাই, তাইলে এখন আমি কি করব? তাইলে আমি ভোল্টেজকে 0 ডিগ্রি ধরে নেব, দেন ক্যালকুলেশন করব। যদি এমন হয় যে শুধু মান লাগবে, আমি ভোল্টেজকে 0 ডিগ্রি ধরে নিয়ে ক্যালকুলেশন করলাম, অ্যান্সার বের হলো, ওর সাথে একটা অ্যাঙ্গেল থাকবে, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি মানটাকে অ্যান্সার করে দিলাম, শেষ কাহিনী। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। প্রথম কথা গেল। দ্বিতীয় কথা কি বলতেছি? দ্বিতীয় কথা হচ্ছে এই যে বলতেছি যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, তার মানে পাওয়ারকেও অ্যাঙ্গেল আকারে প্রকাশ করা লাগবে। তো এই অ্যাঙ্গেল আকারে প্রকাশ করার সিস্টেম অলরেডি আমি দেখাইছি, আমি আরেকবার জাস্ট একটু রিক্যাপ করি। যে যদি দুইটা পাওয়ার আকারে দেওয়া থাকে, মানে পি আর কিউ আকারে দেওয়া আছে, তো সিম্পলি কাহিনী শেষ, এইভাবে লিখে দেব। রিয়াক্টিভ হলে প্লাস, মানে সরি, ইন্ডাকটিভ হলে প্লাস,
ক্যাপাসিটিভ হলে মাইনাস, কাহিনী শেষ। কেভিএ আকারে দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে আমরা সেই মানটা দেব, সাথে অ্যাঙ্গেলটা দিয়ে দেব, কাহিনী শেষ। এটা হচ্ছে সবচেয়ে সহজ সিস্টেম, সব দেওয়া থাকবে, শুধু ধরে মানটা বসাবো। অন্যরা কি করবে? অন্যরা এটা বের করবে এইভাবে, অ্যাঙ্গেল বের করবে আলাদা, দরকার নাই, আমি একবারে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেটরে তুলে দেবো, যা করার ক্যালকুলেটর করবে। 3 এবং 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এস লিখবো বা এস কে দেখাবো, কিন্তু এস এর মান নাই, পি এর মান দেওয়া আছে অথবা কিউ এর মান দেওয়া আছে। তাহলে পি এর মান যদি দেওয়া থাকে তাহলে কি আকারে লিখবো? পি বাই পি এফ অ্যাঙ্গেল কজ ইনভার্স পি এফ, কারণ পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার এস এর অ্যাঙ্গেল মিন করে, সব কিন্তু ক্লাসে পড়াই দিছে। আর একটা হচ্ছে কিউ দেওয়া আছে, তাহলে কিউ বাই, এখানে আর পি এফ হয় না, যেহেতু আমাদের পাওয়ার ফ্যাক্টর রাখতে হবে, কিন্তু কিউ আছে, তো পি বাই কস থেটা হয়, কিন্তু কিউ বাই সাইন থেটা হয়, ফলে এখানে দিতে হবে সাইন, আর থেটা মানেই তো আমরা জানি এইটা, সাথে অ্যাঙ্গেল যেটা আছে সেটা। তাহলে এই হচ্ছে মোটামুটি কমপ্লেক্স পাওয়ারকে প্রকাশ করার কিছু সিস্টেম। এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখবো, ক্যালকুলেশন যখন করব তখন এইটাই অ্যাপ্লাই করব, অলওয়েজ অ্যাঙ্গেল সহ হিসাব। তাহলে এইটা আর প্রশ্ন করা লাগবে না যে কখন কোন জায়গায় দেখতেছি অ্যাঙ্গেল নিচ্ছে, কোন জায়গায় নিচ্ছে না, আমরা সব জায়গায় নেব। খুব মানে এক কথায় এমন সিচুয়েশন পড়ে গেছে যে দেয়ালে পিঠ থেকে গেছে, নেওয়া সম্ভব না, সেটা আলাদা কেস, তখন আমরা দেখবো যে আসলে আদৌ নেওয়া যায় কিনা বা কি করা যায়। আমরা একটা নির্দিষ্ট সিস্টেমে যাব, যাতে আমাদেরকে যেইখান থেকে ম্যাথ দিক, এইটা না হয় যে এটা মনে রাখা হয় যে এটা সাদিকুয়ের বইয়ের ম্যাথ, আমাকে এইভাবে করতে হবে, এটা থেরেজা ম্যাথ এইভাবে করতে হবে, এটা অমুকের ম্যাথ এইভাবে, এরকম যেন করা না লাগে। আপনি বেসিক বুঝছেন মানে যেখান থেকে আসুক আপনি আপনার মতো করে সলভ করে দেবেন, কাহিনী শেষ। এখানে প্রশ্ন বলতেছে কনসিডার পাওয়ার সিস্টেম, এই সেই দ্য টোটাল কমপ্লেক্স পাওয়ার, এস এর মান, কমপ্লেক্স বলতে সরি, এস এর মান সহ অ্যাঙ্গেল দেখাইতে হবে, আর পাওয়ার ফ্যাক্টর। ওকে, ভোল্টেজ দেওয়া আছে, দেখেন ভোল্টেজটা কি সবার দুই মাথায় পাচ্ছে, কিন্তু সবাইকে মিলাই যদি একটা বানাই নিতাম তাহলে আমার টোটাল বের হয়ে গেল। তাহলে আমি কি করব, প্রথমে একটা কাজ, এটা তো খুবই সহজ ম্যাথ, প্রথমে একটা কাজ করব, সবাইকে মিলাই একটা বানাই নেব, বাস, শেষ। দেখেন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু দেওয়া নাই, তাহলে আমি ধরে নিতে পারি ভোল্টেজের অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আমার জন্য ইজি হয়ে গেল। প্রশ্নের শুরুতেই বলে দেন যে আমি ধরে নিলাম এটা 0 ডিগ্রি, আরএমএস লেখা আছে, ফলে আমি আরএমএস ইউজ করব। এইটা জেড কি বের করব, কি আছে, সবাই প্যারালাল আছে, তো প্যারালাল থাকলে কি সিস্টেম, ইনভার্স, 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 টোটাল ইনভার্স। ক্যালকুলেটরে করেন, চলে আসবে। যেহেতু টোটাল কমপ্লেক্স পাওয়ার পাওয়ার ফ্যাক্টর আসতেছে, ওইটাকে আলাদা আলাদা না লিখলেও চলতেছে, একবারে লিখে দিই, 31.313 মাইনাস 3.574। 2 মাথার ভোল্টেজ দেওয়া আছে, ইম্পিডেন্স দেওয়া আছে, কারণ মনে আছে কোন সূত্র নিলে সুবিধা হয়? এস সমান বিআই কনজুগেট দিলে হয় না? সেটাও হয়, সেই ক্ষেত্রে আমার কারেন্ট বের করা লাগবে,
বাট আমি যদি মনে করি যে আমি কারেন্ট বের করতে চাই না, তাহলে আমি কি করব? বি বাই জেড বের ভি করে স্কোয়ার বি বাই স্কোয়ার বের করে জেড এর জেড। কনজুগেট। এটা ভি এর মানের স্কোয়ার, তাহলে 240 আছে, 40 এর স্কোয়ার। কেন ওই যে 2 নিলাম না? কারণ এখানে আরএমএস ভ্যালু দেওয়া আছে, ফলে 2 আর নেওয়ার দরকার পড়বে না। কিন্তু যদি 2 না, এটা যদি আরএমএস না হয় পিক হতো, তাহলে কিন্তু এখানে এটা 2 নিতে হতো। এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে সব সময়। এই সব জায়গায় কিন্তু ভুল হওয়ার চান্স থাকবে। জেড এর কনজুগেট মানে মান যা আছে তাই নিব, অ্যাঙ্গেলটা জাস্ট প্লাস আকারে নিতে হবে। যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। $1839.49 আর অ্যাঙ্গেল হচ্ছে -3.5748। মাইনাস আসছে, তার মানে এটা আসলে লিডিং পাওয়ার ফ্যাক্টর বোঝাই যাচ্ছে। এটা কিন্তু অ্যান্সার, এস কি কমপ্লেক্স পাওয়ার বের হয়েছে, এটা আমাদের অ্যান্সার। পাওয়ার ফ্যাক্টর সমান কত? কস 3.574। এটা যেহেতু মাইনাস আসছে, তার মানে আমাদের এটা আসলে লিডিং পাওয়ার ফ্যাক্টর বোঝাই যাচ্ছে। 0.99। তাহলে 0.99 লিখে দিলাম। ভাই হ্যাঁ বলেন। যে টু কথা যেন বড় বুঝতে পারলাম না। সূত্র কি ছিল? সূত্র হচ্ছে এস সমান ভি আর এম এস আই আর এম এস কনজুগেট। ভি আর এম এস সমান ঠিক আছে, হচ্ছে পিক বাই রুট এই টু, ম্যাক্সিমাম করবো একটু আই আর এম লিখে এস মাইনাস সমান করছি। হচ্ছে এত বাই রুট টু এর কনজুগেট। তাহলে এটা সমান লিখলে কি হাফ ভি আর এম এস ভি এম আই এম এর কনজুগেট না? তাহলে পিক ভ্যালু হ্যাঁ থাকলে বুঝতে নিচে পারছি। একটা 2 চলে আসতো। একটু ফার্স্টে বললাম তো ওই জন্য আমরা বুঝতে পারিনি, কথা আবার একটু বললেন। এইগুলো একটু খেয়াল রাখতে হবে সব সময়। আর আমি কিন্তু ক্লাসে বলছিলাম কিভাবে পিক ভ্যালু চিনবেন, কিভাবে আরএমএস ভ্যালু চিনবেন, ওইগুলো অবশ্যই একটু দেখে নেবেন ম্যাথ করার আগে, তাহলে দেখবেন যে আর ঝামেলা হবে না। আচ্ছা, আমি একবার একটু অ্যান্সার গুলা মিলাই যাই পাশাপাশি, যাতে পরবর্তীতে ঝামেলা না হয়। এটা সাদেকুর কত অধ্যায়? এটা 11। 11 হচ্ছে প্রবলেম, লাস্টে যেটা যেগুলো থাকে। ভাই ভাই হ্যাঁ বলেন। ওই দিকে কি মেটাতে শেষ করে দিচ্ছে? বুঝি না। যে আরএমএস ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু কি শেষ করে দিচ্ছেন? আর ওয়েব থেকে আমার যেটা আর কি, হ্যাঁ ওইগুলো করাইছি না। বাইরে সাধারণ উপর আরো কয়টা নিয়ম আছে না, যেমন 11.34 কয়টা একটা নিয়ম আছে, আর নিয়ম বলতে 11.32। হ্যাঁ ভাই একটু অন্য নিয়মে ভাই এটা। কি কোশ্চেনটা কি এখানে? এটা বলছি মানে মানে ওয়েবটা একটু ভিন্ন রকমের ভাই, কি স্ট্রেট লাইন না, আর ত্রিভুজ না, এবং কি বর্গক্ষেত্রও না। তো দেখি নাই। আচ্ছা পরে দেখতেছি, আলাদা হওয়ার তো ভাই কিছু মনে নাই। 11.32 এবং 11.34 একটু দেখে দেখি। দেখি এক্সাম্পল নাকি? প্রবলেম ভাই, হুম। প্রবলেম ভাই। প্রবলেম 11.32 আর 11.34। জি ভাই, 7 এডিশন। ওই নেক্সট ক্লাসে কি দেখা দিবে একটু। ও ওইখানে ইকুয়েশন দেওয়া থাকবে, হ্যাঁ। এটাকে বলে হচ্ছে আপনার ইয়ে ইকুয়েশন, মানে পলিনোমিয়াল টাইপ। ওইখানে ইকুয়েশন বলা থাকবে প্রশ্নে, আমাদের বের করা লাগবে না।
যেমন 11.32-এ ইকুয়েশন বলে দিছে 10t²। ওইটা কি করে বের করব এটা মাথায় আনার দরকারই নেই, এটা সমীকরণই 10t²। বর্গের সমীকরণ সবসময় এরকম হয়, বুঝতে পারছেন? আর জি 34, 34 দেখে মনে হচ্ছে ওইরকম, কিন্তু 34 0 থেকে 2 পর্যন্ত দেখেন স্ট্রেট লাইন, 2 থেকে 3 পর্যন্ত কনস্ট্যান্ট, আবার 3 থেকে 5 পর্যন্ত স্ট্রেট জি। লাইন। তো এখানে আলাদা আসলে কঠিন তেমন কিছুই না, ওই একই সব যা করাইছি ওর ভিতরেই পড়ে। আর ওই যে 32 যেটা, সেটা বলেই দিবে প্রশ্নে যে সমীকরণ কত। বর্গক্ষেত্র মানে বর্গ টাইপের সমীকরণ বা যেটাকে আমরা প্যারাবোলিক টাইপ বলি, ওইগুলো আমাদের কষ্ট করে বের করা লাগবে না। আচ্ছা ওটা কি সাইনের ফর্মুলা কি দেবো এটা বুঝতে পারতেছি বলছেন না আপনি 10t² মানে 10t², সাইন কস টস কিছু না। 10t² ওই সমীকরণ, y অফ t সমান 10t², ভোল্টেজ হলে v অফ t সমান 10t², কারেন্ট হলে i অফ t সমান 10t²। ওই সমীকরণটাই হচ্ছে 10t²। ওই সমীকরণে আমরা যে রুট ওভার 10t² ওই ওগুলো যা, দিব হ্যাঁ, যে নিয়মে শিখছি তাই। 10t² তার উপর আর একটা t² বসবে, কারণ সমীকরণই করতেছি 10t², আর তার স্কোয়ার করতে হবে আবার। বুঝতে পারছি তাই করতেছি ওকে, এটা ঠিক আছে। পরেরটাতে যাই। আচ্ছা, জটিল গুলা একটু পরে করি, সহজ সহজ গুলা আগে করি। এখানে দেখেন আমাদের কি বলে দিছে, দেওয়া আছে আমাদের ভি নট এর মান বের করতে হবে আর ইনপুট পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। সহজ কথা মনে রাখবেন যে কমপ্লেক্স পাওয়ার যেগুলো দেওয়া আছে, এর মানে অ্যাকচুয়ালি এই পাওয়ার গুলা পাচ্ছে। ফলে সার্কিট যেরকমই হোক না কেন, সবার পাওয়ার যোগ করলে ইনপুটের পাওয়ার হবে। তার মানে সিরিজ সার্কিট হোক, প্যারালাল সার্কিট হোক, মিক্স সার্কিট হোক, সব ক্ষেত্রে এস টি সমান S1, S2, S3, মানে এক কথায় যেই সার্কিটই হোক না কেন সবার ক্ষেত্রে এই জিনিসটা ফলো করবে। রিয়েল পাওয়ারের ক্ষেত্রেও একই, পিটি সমান P1, P2 যদি আমাদের বের করা লাগে কখনো P3, কিউ যদি হয় কিউটি সমান Q1, Q2, Q3, এটা ফলো করবে সব সময়। এটা হচ্ছে পাওয়ারের কনভেনশন বা প্রচলিত নিয়ম। সমস্ত লোড গুলা যা পাওয়ার পাবে সেটাই সোর্সের টোটাল পাওয়ার, বা সেটাই সোর্স আসলে প্রোভাইড করতেছে। এটা আসলে আমরা নর্মালি তাই জানি যে সব লস টস যা হাবি জাবি যা আছে সব কিছু মিলে যে পাওয়ারটা হয় সেটাই হচ্ছে সোর্সের পাওয়ার। কারণ পাওয়ারের তো আসলে শেষ বা কোনো ইয়ে নাই, যা দেবে সেটাই কোনো না কোনো কাজে লাগবে। আচ্ছা, যেটা আসতেছে সেটা হচ্ছে এখানে আমাদের ভি নট এর মান বের করতে বলতেছে। দেখেন এখানে একটা কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা আমাদের এর ভেতরে আর এর ভেতরে ঢুকতেছে। আমি যদি এই পুরো সিস্টেমটাকে একটা বানাই নি, আমাদের কাজই থাকবে যাই থাকুক না কোনো ঘুরে ফিরে, যদি টোটালের কথা চলে আসে একটা বানাই ফেলবো, টোটাল মানে একটা বানাই ফেলবো। তাহলে এই দুইটা লোডকে মিলে আমি একটা বানাই ফেলবো। তাহলে একটা যদি হয়, দেখেন এই দুইজনের প্যারালালকেই তো ভি নট বলতেছি, তার মানে এটাই আমাদের সেই ভি নট। আর এইটা যেহেতু এস আকারে দেওয়া আছে, ফলে এটাকে আমরা এস টি হিসাবে চিনবো, এই হিসাবে চিনবো। এটাকে আমরা আইটি বলতে পারি বা সামথিং। এস টি কত? এস টি সমান হচ্ছে S1 প্লাস S2। S1 কত? রিয়েল পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, কিভাবে লিখতে হয়? রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং কজ ইনভার্স 0.8। দেখেন একবারে কিন্তু কাজ শেষ, আমার এত ঝুট ঝামেলার দরকার কিন্তু আর নাই। এই দেখেন হয়ে গেল, বসাই দিলে এসটি বের হয়ে গেল, শেষ। রুট ওভার এই সেই আর করার দরকার নাই কোন। তাহলে 20 ডিভাইডেড বাই 0.8
এটার সাথে যোগ করে দেবো এই যে এটা। তাহলে কত আসলো? 42.585 32.29। এটা যদি পাই তাহলে ভি সমান কত, এস টি সমান কত? ভি নট আই প্রাইম। তাহলে ভি নট সমান কত? কেন হাফ নিলাম না? কারণ এই যে প্রশ্নে এটার মান আরএমএস বলা আছে তাই। এস টি তো এই যে বেরই হয়ে আছে, ফলে অ্যান্সার ডিভাইডেড বাই আই মানে কত? 12। যেহেতু অ্যাঙ্গেল ওর মাইনাস করলে তো সে জিরোই, সরি জিরো, মাইনাস করলে জিরোই থাকে, তার মানে শুধু 12 লিখে দিলেই চলতেছে। তাহলে কত আসতেছে? 3.55 32.29। এখন বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর তো ইনপুটে দেখেন এস আছে, আর আমরা জানি এস এর অ্যাঙ্গেল জানা থাকলে আর কিছু দেখার দরকার নাই, ওই অ্যাঙ্গেল এর কজই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আর ভোল্টেজ কারেন্টের আবার ডিফারেন্স করা লাগে, তাহলে ইনপুট পাওয়ার ফ্যাক্টর সমান কত? কজ এস এর অ্যাঙ্গেল। এস এর অ্যাঙ্গেল কত? 32.29। অনেকেই বলবে যে ভাই ভি এর পাওয়ারও তো এটা, তাহলে আমি তো ভি এর পাওয়ার দেখেও বলতে পারতাম। এটা অ্যাকচুয়ালি এই ম্যাথের জন্য খেটে যাচ্ছে বলে আমরা বলে দিচ্ছি, কিন্তু সব ম্যাথে খাটবে না। কেন এই ম্যাথে খাটতেছে? খেয়াল করেন, ভোল্টেজের অ্যাঙ্গেল আর কারেন্টের অ্যাঙ্গেলের ডিফারেন্স কত, এটাই না? তো সব ম্যাথে কি কারেন্টের অ্যাঙ্গেল 0 ডিগ্রি থাকবে? অন্য কিছু তো থাকতে পারে। তাই আপনি যদি কোনো একটা জিনিস দেখে মুখস্থ করে ফেলেন তারই মুশকিল, কনসেপ্ট পড়েন, দেখেন যে আর ভুল হবে না। এস এর অ্যাঙ্গেল যদি নেই, এদের অ্যাঙ্গেল যাই থাকুক না কেন, ডিফারেন্স করলে অবশ্যই এস এর অ্যাঙ্গেলের সমান হবে 100%। এই কোনো ভুল নাই এতে। ফলে আমরা সব সময় এস এর অ্যাঙ্গেল দেখে পাওয়ার ফ্যাক্টর অথবা জেড এর অ্যাঙ্গেল দেখে পাওয়ার ফ্যাক্টর নির্ধারণ করব। 845। লিড না ল্যাগ? এস এর অ্যাঙ্গেল প্লাস, তার মানে ল্যাগ। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু টোটাল পাওয়ার ফ্যাক্টর বলে টোটাল এস টি এর অ্যাঙ্গেল নিচ্ছে। আপনাকে যদি আলাদা আলাদা পাওয়ার ফ্যাক্টর বলে তখন কিন্তু আলাদা আলাদা নিতে হতো, যদিও এটা বলে দেওয়া আছে, বাট অন্য মেথডে নাও বলা থাকতে পারে। সেক্ষেত্রে কি করবেন? এই লোডের অ্যাঙ্গেল কস করলে হবে এই লোডের পাওয়ার ফ্যাক্টর, এই লোডের অ্যাঙ্গেল কস করলে হবে ওই লোডের পাওয়ার ফ্যাক্টর, যদি বের করা লাগে আর কি। তো এগুলা কিন্তু খেয়াল রাখবেন যে প্রশ্নে কি চাচ্ছে, ইন্ডিভিজুয়াল চাচ্ছে নাকি টোটাল চাচ্ছে। টোটাল চাইলে টোটাল পাওয়ার বের করে পাওয়ার ফ্যাক্টর বের করব, ইন্ডিভিজুয়াল চাইলে ইন্ডিভিজুয়াল বের করে পাওয়ার ফ্যাক্টর বের করব। এখন আপনাদের কাজ থাকবে এইটা নিজেরা নিজেরা ট্রাই করবেন। আমি একটু ক্লু বলে দিচ্ছি কি হবে। এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হবে, তার সাথে এই পাওয়ার যোগ হবে, করলে টোটাল পাওয়ার পাবো। এই পাওয়ারকে লিখতে হবে কিভাবে শিখাই দিছি অলরেডি। রিয়েল পাওয়ার পাওয়ার ফ্যাক্টর, রিয়েল পাওয়ার কে ভার, রিয়েল কে ভিএ। আচ্ছা আমি ওইটা লিখে দিই, বাকিটা আপনারা নিজেরা করেন। তাহলে এস টি সমান S1 S2 S3, আমি 1 2 3 এইভাবে ধরলাম।
তাহলে S1 কত দেখেন কেভিএ দেওয়া আছে, তাহলে কেভিএ লিডিং মাইনাস cos ইনভার্স 0.707 প্লাস S2 হচ্ছে এটা দেখেন পি আর কিউ আলাদা করা আছে কিন্তু ক্যাপাসিটিভ বলে দিছে, ফলে 1.2 মাইনাস জে 0.8। 1 মিনিট, এখানে আমাদের আগের ম্যাথমেটিক্সটা, আচ্ছা আমি দেখতেছি এটা, প্লাস এটা 4 ডিভাইডেড বাই 0.9 ল্যাগিং, তাহলে cos ইনভার্স 0. এসটি পেলাম, বাকি যা শিখছি তাই। আচ্ছা এইগুলা দেখেন কিলো ওয়াটে আছে, ফলে এটা যেটা বের হলো এটা কেভিএ তে বের হলো, তার মানে এখানে যেটা বের হলো সেটা কি ভোল্টেজে বের হলো? সেটা তো ভোল্টেজে বের হলো না। তার কারণ হচ্ছে আমরা কেভিএ যদি নেই তাহলে তো আর ভোল্টেজ পাবো না, তাই না? কারণ এটা যেটা বের হয়েছে এটা কিসে বের হয়েছে? কিলো ভোল্টে বের হয়েছে, যেহেতু কারেন্ট অ্যাম্পিয়ারে আছে, কারেন্ট অ্যাম্পিয়ার না, তাহলে এটা কিলো ভোল্ট, অথবা এসটি এর যে ভ্যালু সেখানে 1000 গুণ করতে হতো। যাই হোক, এটা বুঝতেছেন কনসেপ্ট, সেই হিসাবে করেন তাইলেই হবে। আর এটা নিজেরা করুন। এটা একটু খেয়াল করেন, আমাদের আসলে এখানে একটু ধাপে ধাপে যেতে হবে, আমরা ধাপে ধাপে শুরু করি। তুমি আমরা মার্ক করে নিই, এই দিকে দেখেন কোনো কারেন্ট যাচ্ছে না, ফলে এইখানে যদি একটা কারেন্ট যায় I1, এই কারেন্টটা এই দিকে যাবে I2, আর এই দিকে যাবে I3, সেই কারেন্টটাই এর ভিতরে যাবে I3, কারণ এদিকে আর কারেন্ট যাওয়ার জায়গা নাই, এই কারেন্টটা এসে দুই ভাগে ভাগ হচ্ছে। তাহলে প্রথমে I3টা বের করে ফেলা যাবে, কারণ এই লোডের দুই মাথার ভোল্টেজ জানা আছে, এই লোডের পাওয়ার জানা আছে। তাহলে এটাকে আমরা S3 হিসাবেই লিখি, তাহলে ভালো হবে। তাহলে S3 সমান কত? 15 ডিভাইডেড বাই 0.8 cos ইনভার্স 0.8। I3 সমান কত? যেহেতু আরএমএস, S সমান VI, S সমান VI, তাহলে এটা হচ্ছে S3 বাই ভি। আই এর কনজুগেট হয়, এটা যদি সমানের এই পাশে পাঠাই দিই, এদের মাথার উপরে কনজুগেট পড়ে যায়। এটা 120 আছে, আমরা ধরে নিচ্ছি যে এটা 0 ডিগ্রি, ওই যে একটা রেফারেন্স ধরতে হবে, এটা ধরে নিলাম যে 0 ডিগ্রি। তাহলে S3 কত? এই যে এটা, কিন্তু লিডিং S3 আছে না, তো তাহলে তো মাইনাস কত? আচ্ছা লিডিং বলে দিছে না, লিডিং বলে দিছে, তাহলে এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এত ভাগ কত? এই যে 120, এটা আসলো, কিন্তু এই যে কনজুগেট আছে, তো কনজুগেট আমরা মুখে মুখে করে ফেলি, তাহলে 0.15625, আর অ্যাঙ্গেল কিন্তু প্লাস 36.87। I3 পেলাম। এই যে I3 এর সাথে এইটার গুণ করলে হবে এইখানকার ড্রপ, এই ভোল্টেজ আর এই ড্রপ যদি গুণ করি তাহলে এই দুই মাথার ভোল্টেজ পাওয়া যাবে, তার মানে এই যে এইখানকার ভোল্টেজ পাওয়া যাবে, এটাকে ধরলাম V2। V2 এর সাথে এই ড্রপ যোগ করে দিলে VS পাওয়া যাবে। প্রসেসটা কিন্তু খুব সহজ। তাহলে আমরা V2 বলতে পারি এইভাবে যে V2 সমান 120 প্লাস I3 ইন্টু 0.3 প্লাস জে 0.15। এটা করলে কিন্তু V2 চলে আসতেছে, মানে আমরা একটু ধাপে ধাপে আগাবো ম্যাথের ক্ষেত্রে।
আচ্ছা, I3 আমাদের সেভ হয়ে আছে, সেভ হয়ে নাই। I3 এটার কনজুগেট লাগবে তাই না? এটার কনজুগেট করে ফেলি আমরা, 2 নাম্বার কনজুগেট অ্যান্সার সমান এই চলে আসছে I3 ইন্টু কত, এই যে 0.3 প্লাস 0.15 I সমান আসলো যোগ এই যে 120। এই যে এর সাথে কিন্তু 0 ডিগ্রি আছে, দেওয়া যাওয়ার কথা না দেওয়া তার কথা, এই জন্য আর আমি দিচ্ছি না। তাহলে কত আসলো? 120.0234, 0.0224। ওকে, এবার I2 বের করতে হবে। I2 সমান কত? I2 সমান হচ্ছে এই যে S2 ডিভাইডেড বাই V2 তার কনজুগেট। S2 কোন জিনিস? এই যে এটার পাওয়ার কত, এটা 10/0.9, ল্যাগিং যেহেতু cos ইনভার্স 0.9 বাই এই যে V2 যেটা পাইছি এখানে সেটা তুলে দেব, আর এই জিনিসটা কনজুগেট। আচ্ছা, আমরা যেটা এখানে বের করে রেখে দিছি এটা হচ্ছে V2, নিচে ভাগ করে দেব 10/0.9 এর কনজুগেটটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 0.0926 অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে -25.82। এবার খেয়াল করে দেখেন, এই যে I1 লাগবে, I1 কত? I2 আর I3 এর যোগফল হচ্ছে I1। তাহলে এইটার সাথে যোগ করে দেব কত? এই যে I3 যেটা আগে আমরা বের করে রাখছি অলরেডি, সেটা 0.15625, তার সাথে অ্যাঙ্গেল নেব 36.87। তাহলে এটা আসছে 0.215, 14.4 ডিগ্রি। VS কত? V2 এর সাথে এই ড্রপটা যোগ করলে হয় VS। ফলে VS সমান V2 প্লাস I1 ইন্টু 0.2.04। আচ্ছা, I1 ঠিক আছে। এটা হচ্ছে আমাদের I1, এটার সাথে গুণ করে দেবো যে এই ড্রপটা। এর সাথে যোগ করে দেবো কত? V2 কত বের হয়েছিল? এই যে এটা। ,120.063, 0.003। 120.063, 0.003।
বলেন বুঝতে পারছেন কিনা। এই ম্যাথ গুলো পরীক্ষায় আসার চান্স খুবই কম, কিন্তু এগুলো যদি করেন দেখবেন যে আপনার কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, যে কার সাথে মানে কোনটার পরে কোনটা আসতেছে, কিভাবে নিতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আর কি কিছু প্রশ্নে চাইছে? না, শুধু ভিএস এর মান বের করলে ওকে। আচ্ছা, আমি অ্যাডিশনাল হিসাবে একটা কোশ্চেন করতেছি, এটা করবেন তো, যে ফাইন্ড ইনপুট পাওয়ার ফ্যাক্টর। এইটুকুর ভিতরে আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন, এটা সবাই মার্ক করে ফেললেন। স্ক্রিনশট মারলে মারেন, ভিডিওতে দেখে দেখেন, এটা করবে, এটা যদি করতে পারেন তাহলে বোঝা যাবে যে মোটামুটি ক্লিয়ার মানে হয়ে এটা গেছে। হচ্ছে 0.03 মাইনাস 14.4 দিলে হবে না? করবেন, ওইটা করবেন, করে আমাকে দেখাবেন পরে, নিজেরা নিজেরা করবেন সবাই। তাহলে দুইটা কাজ দিলাম, একটা হচ্ছে এটা কমপ্লিট করবেন, আর আরেকটা হচ্ছে এইটা কমপ্লিট করবেন। এই দুইটা হচ্ছে আপনাদের কাজ, করে গ্রুপে দিবেন, ঠিক আছে? তাহলে আজকে আপাতত এতটুকুই, নেক্সট দিন আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমাদের 10-এর মধ্যে তো লাগবে না ভাই? লাগবে লাগবে, আমি মানে স্টেপ ওয়াইজ যাচ্ছে, আমি যেভাবে করাচ্ছি এইভাবে করেন, ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে। আমি ঠিক আছে চাচ্ছি যে মানে একটা ধারা মেনটেন করে যাইতে, সবই করাবো, যেটা যেটা লাগবে ইনশাল্লাহ সবই করাবো।